Assalamu alaikum, dear learners and viewers. I hope you are all well. I am also well. Dear learners, today I will discuss with you about another one class of narration. Please stay with me and take your paper and pen. Let's go to our today's lesson. At first, you are most welcome to this class, dear students. This is my identity. Dear learners, look at the screen and read this sentence. Here is a sentence for you. Here he said, "Do you like martial art?" He asked if I liked martial art. Next, another one sentence for you. The man said to Mr. Bean, "Why do you disturb me?" The man asked Mr. Bean why he disturbed me. Mother said, "May Allah bless my child." Mother prayed that Allah might bless her child. Dear learners, can you guys what we are going to discuss in our class? প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? তোমরা দেখেছো আমি তিনটা বাক্য তোমাদের সামনে উপস্থাপন করেছি। তিনটা বাক্য ছিল ভিন্ন রকম। ইয়েস, আমরা আলোচনা করতে যাচ্ছি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অবজেক্টিভ সেন্টেন্স। আমি তোমাদেরকে যে বাক্যগুলি দেখিয়েছিলাম সেই বাক্যগুলিতে ছিল দুইটা বাক্য ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের এবং একটা ছিল অবজেক্টিভ সেন্টেন্সের। সো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়া ইন্টারোগেটিভ অ্যান্ড অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। Our today's lesson, how to change the speech of interrogative and objective sentence. Learning outcomes. Dear learners, what is the interrogative sentence? প্রশ্নবোধক বাক্য কি? আমরা জানি প্রশ্নবোধক বাক্যটা হচ্ছে গিয়া কোনো কিছু জিজ্ঞাসা করা, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানার আগ্রহ থাকা। This sentence which is used to know something is interrogative sentence. সেন্টেন্সটা হচ্ছে যেটা কোনো কিছু জানার জন্য ব্যবহৃত হয়। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো প্রশ্ন করা বা কোনো কিছু জানা বা কোনো কিছু জানার আগ্রহ তৈরি করা। ফলো। Do you like to follow your parents? What is the aim of your life? What is the aim of your life? Dear learners, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দুটি বাক্য তোমাদের সামনে শো করেছি। একটা হচ্ছে গিয়া ডু ইউ লাইক টু ফলো ইউর প্যারেন্টস, another one is what is the main aim of your life? তোমার জীবনের লক্ষ্য কি? There are two categories of interrogative sentence. এখানে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, যেমন yes, no and who question. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ইউ ওয়েল অ্যান্ড হু ইজ হি। এখানে আর ইউ ওয়েল হচ্ছে গিয়া ইয়েস নোর বাক্য আর হু ইজ হি হচ্ছে গিয়া হু কোশ্চেনের বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে একটু এক্সপ্লেন করছি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের খুঁজে পেয়েছি, একটা হচ্ছে গিয়া ইয়েস নোর বাক্য আর একটা হলো গিয়া হু কোশ্চেনের বাক্য। ডিয়ার লার্নার্স, হাউ টু নো দি ইয়েস নো কোশ্চেন্স অ্যান্ড হাউ টু নো দি হু কোশ্চেন্স। কিভাবে তুমি ইয়েস নো বাক্য চিনো এবং কিভাবে হু কোশ্চেনের বাক্য চিনবে। Dear learners, look at the sentence. Here, the starting word of the sentence is do. Do is auxiliary verb, and here the starting word is are and are is auxiliary verb. তাহলে আমরা কি বুঝতে পারছি? দেখো, যদি কোনো বাক্যের শুরুতে auxiliary verb থাকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারও বলছি, যদি কোনো বাক্যের শুরুতে auxiliary verb থাকে তাহলে আমরা ওই বাক্যটাকে বলবো yes no ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইয়েস নো বাক্য, ইয়েস নো বাক্য বলার উদ্দেশ্য হচ্ছে গিয়া দেখো আর ইউ ওয়েল, তুমি কি ভালো? তুমি ভালো হলে হ্যাঁ বলবে, না ভালো না হলে না বলবে। শুধুমাত্র আমরা এই উত্তরটা পাওয়ার জন্য আমরা
হানা ব্যবহার করে থাকি, যার জন্য একে আমরা ইয়েস নো বাক্য বলি। সো ইয়েস নো বাক্যটা এই ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য চেনার উপর হচ্ছে গিয়া সেন্টেন্সের স্টার্টিং ওয়ার্ডটা থাকবে ডু অক্সিলারি ভার্ব। যেমন এখানে হেয়ার ইজ হেয়ার ডু ইজ অক্সিলারি ভার্ব। সো it's a yes no question sentence. Okay. And who, who means কি, who is question word. So যদি সেন্টেন্সের শুরুতে কোশ্চেন ওয়ার্ড থাকে, ডব্লিউএস কোশ্চেন থাকে, এই ডব্লিউএস কোশ্চেন মানে কোশ্চেন ওয়ার্ডগুলি থাকে, তাহলে আমরা মনে করব এটা হু কোশ্চেনের বাক্য। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড। হাউ টু চেঞ্জ ইয়েস নো কোশ্চেন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। ডিয়ার লার্নার্স, এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে অক্সিলারি ভার্বযুক্ত বাক্য, তার মানে ইয়েস নো বাক্যটাকে ইনডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। Look at the scheme and look at the formula. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমি তোমাদের সামনে একটা সূত্র উপস্থাপন করেছি, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ অ্যান্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে দেখো, ডু ইউ লাইক মাই সং, আশা সেড টু Tasha. Dear learners, here Asha said to Tasha is repeating verb and do you like my song is repeated speech. তো আমরা যখন কোনো বাক্যকে কোনো ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, আমরা এই রিপিটিং ভার্বগুলি বাক্যের শুরুতে দেখি এবং শেষে দেখি। যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবে তখন এই রিপিটিং ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়েই রূপান্তর করতে হবে। তাহলে আমি যদি এখানে রূপান্তর করি, তাহলে দেখো Asha asked Tasha if she liked her song. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদেরকে যে সূত্র এখানে উপস্থাপন করছি দেখো, সাবজেক্ট হেয়ার আশা ইজ সাবজেক্ট অ্যান্ড আস্কড প্লাস অবজেক্ট হেয়ার তাশা ইজ অবজেক্ট। এখানে দেখো আশা তাশাকে বলছে, তাহলে এখানে বক্তা আছে, শ্রোতা আছে। ইজ ক্লিয়ার? তারপরে তোমরা দেখো এখানে একটা কানেক্টর ব্যবহার করা আছে, কনজাংশন ব্যবহার করা আছে, ইফ শি লাইকড হার সং। আমার এই সূত্র মতেই বাক্যটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যদি আমরা কোনো ইন্টারগেটিভ অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি। আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে যে ন্যারেশন করার যে নিয়মটা তোমাদেরকে ধরিয়েছিলাম, আমরা প্রথমেই অবশ্যই খুঁজে নেব রিপিটিং ভার্বটা, মানে সেভ অ্যাসেটটাকে পরিবর্তন করব। সেভ অ্যাসেটটা পরিবর্তন হবে কিসের উপর নির্ভর করে? রিপিট স্পিচের উপর, রিপিট স্পিচের সেন্টেন্সের উপর, অ্যাকর্ডিং টু দি রিপিট স্পিচ হুইচ সেন্টেন্স দি রিপিট স্পিচ, রিপিট স্পিচটা কোন সেন্টেন্স সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এই সেভ অ্যাসেটের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, দেখো যদি রিপিট স্পিচটা ইন্টারগেটিভ সেন্টেন্সের হয়, তাহলে রিপিটিং ভার্বটা সেভ অ্যাসেট থাকলে সেটা কি করতে হয়? আস্কড করা লাগে। তাহলে আমরা এখানে কি করলাম? আস্কড করলাম। ওকে, তারপরে কি করছি দেখো, আমরা 2 নম্বর কাজটা হচ্ছে যুক্তকরণ। রিপিট স্পিচকে রিপিটিং ভার্বের সাথে যুক্ত করতে হয়, তাও আমাদের রিপিট স্পিচের সেন্টেন্সের উপর ডিপেন্ড করা লাগবে। দেখো রিপিট স্পিচের ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স হলে যুক্ত করতে কি দিয়ে? ইফ দিয়ে। আমরা এখানে ইফ বা ওয়েদার দিয়ে আমরা এখানে ইফ বা ওয়েদার বসিয়েছি, যুক্ত করেছি। আমি এখানেও তোমাদেরকে ব্যাক করে কানেক্ট করার জন্য ইফ ইউজ করেছি। ইজ ক্লিয়ার? নাম্বার 3, রিপিট স্পিচের পার্সনের পরিবর্তন করা। তুমি প্রথমে বাক্য থেকে কোনটা পার্সন সেটা খুঁজে নিবে। যেমন এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ সেকেন্ড পার্সন, তাহলে তোমাকে কি অনুপাতে পরিবর্তন করতে হবে? অ্যাকর্ডিং টু দি রিপিটিং ভার্বের verb of object, according to object of repeating verb, repeating verb object অনুপাতে তোমাকে কি করতে হবে? অনুসারে পরিবর্তন করতে হবে। যেমন এখানে তাশা, তাহলে আমি কি করছি? এখানে শি করতে হয়েছে। তারপরে তোমাকে নাম্বার 4 এ কি করতে হবে? টেন্সের পরিবর্তন। তুমি দেখতে পাচ্ছ যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য এবং রিপিটিং ভার্বটা ফার্স্ট ইনডিফিনিট। তো রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স, রিপিট স্পিচ কেও ফার্স্ট টেন্সে রূপান্তর করা লাগবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য হলে তোমাকে উল্টে কি করতে হবে? ফার্স্ট ইনডিফিনিট বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমি এখানে কি করলাম? লাইট করেছি, দেখো লাইট করেছি। মাই ফার্স্ট পারসন, তাহলে কি অবজেক্ট অনুপাতে, তাহলে কি হবে? মাই এর তুলা আমার, তাহলে তাশা শি হার করা লাগবে। আমি এখানে হার করেছি, দেখো হার সম। হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই হোপ you have understand it. Next slide. Ifat said to Aiko, what kind of song does Asha song? এখানে ইফাত আশাকে বলল কি ধরনের আশা কি ধরনের গান পছন্দ করে বা গায়, আশা কি ধরনের গান গায়। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ
the part of repeating verb out of inverted comma and inside of inverted comma, what kind of song is repeated speech. So the starting word is question what, তাহলে এই বাক্যের ক্ষেত্রে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব কিভাবে করব, এখানে আসো আমরা কি করব, আমাদের কথা আমি আগে বলছি, যদি রিপোর্ট স্পিচটা ইয়েস নো আর হু কোশ্চেন যেটাই হোক, তাহলে তুমি যখন ইনডাইরেক্ট রূপান্তর করবা তখন সেই সেটাকে আস্টে রূপান্তর করে নেবে। এখানে ইয়েস নো বাক্য হু কোশ্চেন বাক্য কোনো ইয়ে নেই, ইয়েস নো আর হু কোশ্চেন যেটাই হবে সেটাকে কি করতে হবে, সেই জন্য সেই বেসেটকে আস্টে রূপান্তর করতে হবে। আমি এখানে দেখো ইফাত আস্ট আইকু, এই বাক্যটার ক্ষেত্রে যদি বাক্যটা হু কোশ্চেন দিয়ে শুরু হয়, মানে কোশ্চেনার দিয়ে শুরু হয়, তাহলে কোশ্চেনারটা ঠিক থাকবে। এবং এখানে কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ, এখানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ সং, এটা একটা গ্রুপ সাবজেক্ট, আমরা এখানে কোশ্চেনার হিসেবে অংশটা রেখে দিলাম, তো কোশ্চেনারটা ঠিক থাকবে। তারপরে তুমি বাকি কাজটা আগের মতো করে নিবে, পার্সন খুঁজে নিবে এবং টেন্সে পরিবর্তন করে নিবে। যেমন এখানে দেখো আশা হচ্ছে গিয়া থার্ড পার্সন, আশা যদি সাবজেক্ট এন্ড অবজেক্ট থার্ড পার্সন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না, আমি এখানে পরিবর্তন করি নাই, দেখো। এবং বাক্যটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য, এখানে ভার্ব সিং ইজ প্রেজেন্ট ফর্ম, যার জন্য এটাকে ফার্স্ট ফর্মের মধ্যে স্যাং। ইজ ইট ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। ওকে, নেক্সট স্লাইড। ডাস শি সিং এ ফোক সং? সেড আইকো। আই কি বললো, সে কি লোকসঙ্গীত পছন্দ করে? ডিয়ার লার্নার্স, দেখে নাও, আইকিউ আস্কড, মানে আইকিউ জানতে চাইছে, জানার ইচ্ছে। আইকিউ আস্কড লিখতে হবে, তুমি যদি লিখতে পারো, অথবা তুমি ওয়ান্টেড টু এটাও লিখতে পারো। আমরা যেহেতু আমরা মানে আমাদের রুলে সহজ করে বলার জন্য, মনে রাখার জন্য তোমাদেরকে বলি, সরাসরি যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এখানে আস্কড লিখে দিব, কোনো আস্কড লিখে দিলে কোনো সমস্যা হবে না, তুমি আস্কড লিখে দিবে। আমি এখানে আইকিউ আস্কড, এখানে যুক্ত হবে ইফ দিয়ে, কারণ কি, যদি বাক্যটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, ইয়েস নোর বাক্য হয়, তাহলে আমাকে কি করতে হয়, ইফ বা ওয়েদার দিয়ে যুক্ত করতে হয়। আর যদি হুকুশনের বাক্য হয় তাহলে তার কোনো যুক্ত করা লাগে না, কুশনটা সরাসরি বসে দিলে হয়ে যায়। আমি তোমাদেরকে আগের বাক্যটা দিয়ে দেখিয়েছি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে said IQ is a repeating verb and does she sing folk is repeated speech. Here starting word does is auxiliary verb. So this sentence is yes no yes no, তাহলে এই বাক্যটা হচ্ছে yes no মানে auxiliary verb যুক্ত বাক্য, যার জন্য আমাকে এই বাক্যকে স্পিচ চেঞ্জ করতে হলে if বা other দিয়ে যুক্ত করা লাগবে। তাহলে এক কথা আমরা বুঝে নিলাম কি, যে ইন্টারগেটিভ সেন্টেন্সকে মানে অক্সিলিয়ারি ভার্বযুক্ত অথবা ইউজফুল বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে রূপান্তর করার সময় কি করতে হবে, রিপিটিভ ভার্বটা আস্কড হবে এবং যুক্ত হবে কি দিয়ে, ইফ বা আদার দিয়ে। আর বাকি সবগুলি নিয়ম আগের মতোই, তোমার পার্সনের পরিবর্তন করা লাগবে, টেন্সের পরিবর্তন করা লাগবে। ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করার সময় রিপোর্ট স্পিচটা যেই সেন্টেন্সেরই থাকুক না কেন তোমাকে ঘুরিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দেখো আমাদের বাক্যটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করেছি, এখানে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। ওকে, look at the screen. The woman said, how does the man dance with the penguins? মহিলাটি বলল কিভাবে লোকটি পেঙ্গুইনের সাথে নাচছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ the woman is repeating verb and how does the man dance with the penguins is repeated speech. The starting word how is who question. সো এই বাক্যটার ক্ষেত্রে এসে আমাদেরকে কোনো যুক্তকরণ লাগবে না। আমি সেটটাকে কি করলাম, আস্কড করব, দি ওম্যান আস্কড হাউ। এবার তারপরে তুমি পার্সনের পরিবর্তন করবে, এখানে দেখো পার্সন হচ্ছে দি ম্যান, সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় থার্ড পার্সনে তার কোনো পরিবর্তন করা লাগে না। তাহলে আমি কি করব, সাবজেক্টটা যেটা আছে সেটি লিখবো, দি ম্যান। তারপরে তোমাকে দেখতে হবে বাক্যটা কোন টেন্স, এটা কোন টেন্সের বাক্য, প্রেজেন্ট ইনভেন্সের বাক্য, তোমাকে ফার্স্ট ইনভেন্সে রূপান্তর করে দিবে। তাহলে ফার্স্ট ইনভেন্সে যদি তুমি রূপান্তর করো তাহলে এখানে ড্যান্স ইজ ভার্ব এন্ড ভার্ব ফর্ম অফ প্রেজেন্ট ফর্ম, ড্যান্স ইজ ভার্ব 1, সো এটাকে ভার্ব 2 করতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। সো here danced with penguin. Is it clear? আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, how to change hokushan from direct to indirect speech। আমি তোমাদেরকে এতক্ষণ বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সাবজেক্ট আস্কড অবজেক্ট, মানে সাবজেক্ট রিপিটিং ভাবে যা আছে তাই থাকবে,
আমরা তারপরে কি করতে হবে, এখানে কোনো যুক্তকরণ ব্যবহার না করে কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করবো, কোশ্চেনটাই ব্যবহার করবো আমরা। তারপরে ওই বাক্য থেকে পার্সন খুঁজে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই সূত্রের মধ্যে আমি তোমাদের এখন যা এক্সপ্লেন করলাম সেটাই এখানে সূত্রতে বর্ণনা করা হয়েছে। হোয়াট এন্ড হাউ ইজ দি ম্যান ইটিং, asked he। এখানে দেখো তোমরা রিপিটিভটা আস্কড করা আছে। ওয়েল, যদি আস্কড করা থাকে তোমার এখানে টেনশন কি, তুমি দেখতেই পাচ্ছ যে বাক্যটা হুকোশন যুক্ত বাক্য, কোশ্চেনার যুক্ত বাক্য। তো কোশ্চেনার থাকলে আমাকে সরাসরি আমার রিপিটিং প্রাপ্ত আস্কডই করা লাগে, তাই আমি হি আস্কড করলাম, আর এখানে যুক্ত করা লাগবে না। হোয়াট এন্ড হাউ আমি কোশ্চেনার বসিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, বাক্য থেকে তুমি সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হবে। হিয়ার দি ম্যান ইজ সাবজেক্ট, সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস সাবজেক্ট ইন দি সেন্টেন্স। এখানে আমি সাবজেক্টের ব্যবহার করলাম, ইউজ করলাম। তারপরে আমাকে দেখতে হয়েছে কি বাক্যটা কোন টেন্স, হুইচ টেন্স দিস সেন্টেন্স, দিস সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, ইজ প্রেজেন্ট ফর্ম। সো আমাকে যখন ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়, তাহলে ইজ থাকলে কি করতে হয়, ওয়াজ করা লাগে। এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আজকে আমার এই ক্লাসটি ভালো করেই অনুধাবন করতে পারছো। লেটস প্র্যাকটিস। চলো আমরা একটু চর্চা করে নিই। ইন্টিগ্রেশন কিছু বাক্য নিয়ে একটু চর্চা করি। মাদার সেড, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। আমি তোমাদেরকে যে রুলগুলি বলেছি, যেভাবে করতে বলেছি, তোমরা একটু দেখে নাও। মাদার সেড, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক অ্যান্ড দি ডক্টর সেড টু দি পেশেন্ট, হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে আমি দুই টাইপের দুইটা বাক্য দিয়েছি, একটা দিলাম ইয়েস নো, একটা দিলাম কোশ্চেনের বাক্য। আশা করছি তোমরা বাক্যগুলো করতে পারবে। এখানে আমরা যদি বলি দি মাদার the man said to me, would you give me your pen, and he said to me, can you solve the problem। এখানে আমরা দুই ধরনের বাক্য তোমাদের সামনে উপস্থাপন করছি। The headmaster said to the boy, do you obey your parents। Here the sentence is yes no, and the headmaster said to the boys repeating verb। The father said to the son, are you sure to get a plus in the annual examination। Here the sentence is yes no। The man said to his mother, how can I। It's a question। Let's go next slide। Dear learners, now I'm going to discuss about optative sentence to mean free wish। আমি এখন তোমাদের সাথে optative sentence নিয়ে আলোচনা করতেছি, যেটাতে প্রার্থনা এবং ইচ্ছা করা বোঝায়। May Allah bless my mother said to the son। পুত্র বলল, আল্লাহ আমার মা সহায় থাকো। How to change an optative sentence from direct to indirect। Dear learners, কিভাবে একটা optative সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। তোমরা এখানে প্রথমে সূত্রটা একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস প্রেডিকেট প্লাস উইশড প্লাস দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আমি তোমাদের সাথে এই সূত্রটা একটু এক্সপ্লেন করি। আমরা জানি যে যখন আমরা ন্যারেশন করি, look at the sentence here, the son said is repeating verb and may Allah bless my mother is repeated speech। মানে একটা স্পিচের একটা ডাইরেক্ট স্পিচ দুটো অংশ থাকে। তা আমরা দুটো অংশে প্রথমে আমরা রিপিটিং ভার্বের সেভ অ্যাসেট পরিবর্তন করে থাকি। আমি তোমাদেরকে আগেই বলছি, এই সেভ অ্যাসেটগুলি আমাদের রিপিটিং স্পিচের সেন্টেন্স ভেদে পরিবর্তন হয়। ঠিক সেম এখানেও এখানে দেখো ফ্রেড বলা হচ্ছে। ফ্রেড হচ্ছে কি, যদি রিপিটিং স্পিচটা অপটেটিভ সেন্টেন্সের হয়, তাহলে আমরা কি করব, আমরা ফ্রেড অথবা উইশড ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে বলছি যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফ্রেড অর উইশড আমরা দুইটা যে কোনো একটাই ব্যবহার করতে পারবো। তবে যদি আমরা সরাসরি আল্লাহর কাছে কোনো কিছু বলি, তাহলে আমরা ফ্রেড শব্দটা লিখলে আমার কাছে মনে হয় যেন সুন্দর হয়। তো তোমরা এখানে দুটো যে কোনো একটা লিখলেই হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। আমি তোমাদেরকে আগে বলেছি যে অপটেটিভ সেন্টেন্সটা কি দিয়ে যুক্ত হয়,
রিপিট স্পিচটা রিপিটিং ভার্বের সাথে দ্যাট যুক্ত হয়। তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি করতে হবে, মাইট ইউজ করতে হবে তোমাদেরকে। সাবজেক্টের পরে কি করতে হবে, মাইট ইউজ করতে হবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি মুডাল অক্সিলিয়ারির পরে আমরা যখন কোনো বাক্যে মুডাল অক্সিলিয়ারি ব্যবহার করে থাকি, তাহলে পরবর্তী যে মূল ভার্বটা দেওয়া হয় সেই ভার্বে কোনো ফর্মে চেঞ্জ হয় না, যার জন্য এটা ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে। তারপরে আমরা কি করব, এক্সটেনশনটা ব্যবহার করব। দিস আই এম ফ্রেড দ্যাট, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি আমি এই রুলটা যেভাবে এক্সপ্লেন করেছি তোমাদের সামনে, দিস আই এম ফ্রেড, এখন আল্লাহর কাছে বলা হয়েছে, যার জন্য আমি এখানে ফ্রেড ইউজ করেছি। রিপিটিং ভার্বটা সেটের পরিবর্তন হয়েছে কি ফ্রেড, যা যুক্ত হলো কি দিয়ে দ্যাট দিয়ে। তাহলে দুটা কাজ হলো, দেখো রিপিটিং ভার্বের দুটা কাজ রিপিট স্পিচের সেন্টেন্সের উপরে নির্ভর করে। একটা হলো ফ্রেড হলো অবজেক্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, আর দ্যাট হলো অবজেক্টিভ সেন্টেন্স হওয়ার কারণে। আবার আমি যদি রিপিট স্পিচ পরিবর্তন করি, তাহলে আমাকে প্রথম কাজ হলো বাক্য থেকে পার্সন খুঁজে বের করা, সাবজেক্টটা খুঁজে বের করা। এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আল্লাহ, তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমি এখানে আল্লাহ লিখছি। তারপরে আমাকে সূত্র বলা আছে, দেখো সাবজেক্টের উপর একটা কি ব্যবহার করা লাগবে, মাইট ব্যবহার করা লাগবে। তো মাইট ব্যবহার করা হলো। তারপর এখানে ব্লেস হচ্ছে ভার্ব, হেয়ার ব্লেস ইজ ভার্ব। সো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ানই থাকবে, ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে মাইট ইউজ করা হয়েছে। মাইট হচ্ছে মুডাল অক্সিলিয়ারি। তারপরে মাইটা হচ্ছে এখানে মাই মাদার হচ্ছে অবজেক্ট, মাই ফার্স্ট পারসন, আমাকে অবজেক্টের মধ্যে পরিবর্তন করতে হবে। তো অবজেক্টটা যদি সাবজেক্টের মধ্যে পরিবর্তন করতে হবে, এখানে সাবজেক্ট হলো গিয়া দিস ওয়ান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার থাকলে তার করা লাগে, তো আমি এখানে কি করেছি, হিজ করেছি। ওকে, ইজ ইট ক্লিয়ার? হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট? লেটস গো নেক্সট স্লাইড। Juma said to Asha, may you be happy? Dear learners, look at the sentence and read the sentence. Juma wished that Asha might be happy. Here said is repeating verb, আমি এখানে কনভার্ট করে কি করেছি, উইশড করেছি। কি কারণে, রিপিট স্পিচটা ছিল অবজেক্টিভ সেন্টেন্স। তারপর আমি যুক্ত করেছি কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইনডাইরেক্ট করার পরে, উইশড করার পরে এখানে আমরা অবজেক্টটা লিখি নাই। অবজেক্টিভ সেন্টেন্সে যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় রিপিটিং ভার্বটা ফ্রেড বা উইশড লেখার পরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা লেখা লাগে না, না লিখলেও চলে, না লেখার কোনো প্রয়োজন নেই। যার জন্য আমরা এখানে এখানে অবজেক্টটাকে বাদ দিয়ে তারপরে দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত করেছি। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাক্যটা, মে ইউ বি হ্যাপি। এই বাক্যের পার্সন হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুপাতে। তো অবজেক্ট যদি হয় তাহলে কি রিপিটিং ভার্বের অবজেক্ট অনুপাতে পরিবর্তন হবে আশা, যার জন্য নাউন হয়ে যাবে। সাবজেক্টের উপর মাইট বি হ্যাপি, মাইট বি হ্যাপি। ইজ ইট ক্লিয়ার? লং লিভ বাংলাদেশ। উই উইশড দ্যাট বাংলাদেশ মাইট লং লিভ। আমার ফর্মুলা অনুপাতে বাক্যটা তৈরি করেছি। হি সেড হ্যাপি বার্থডে টু ইউ, হি উইশড বি হ্যাপি বার্থডে টু ইউ। above rule is not effective here, এই উপরের যে রুলটা এখানে আগের রুলগুলির মতো কার্যকরী না। সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, এখানে এই সূত্র মতো তোমাকে কাজটা, এই বাক্যটা করতে হবে, যেটা হি উইশড মি হ্যাপি বার্থডে, হি উইশড মি হ্যাপি বার্থডে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, হি গ্রেটেড। ডিয়ার লার্নার্স, হি গ্রেটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। যদি কোনো সেন্টেন্সে গুড মর্নিং থাকে বা কাউকে যদি সম্বোধন করা হয়, তখন আমরা এখানে গ্রেটেড লিখি। যেমন দেখো, হি গ্রেটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি। প্লিজ নোট দি সেন্টেন্স, নোট দি ওয়ার্ড। মেক 5 কোশ্চেন উইথ ইয়েস নো অ্যান্ড ডব্লিউএস অন দি ট্রি অ্যান্ড দেন চেঞ্জ দেম ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। 5টা ইয়েস নো বাক্য এবং 5টা কোশ্চেনের বাক্য এই গাছটির উপরে তৈরি করবে এবং এগুলিকে ইনডাইরেক্ট সেন্টেন্সে, ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবে। আশা করছি তোমরা এগুলি করতে পারবে। এবারে I am giving you homework. Please write down the phrases on your paper. Now write more for interrogative sentence like the above and write all their indirect forms and structure you learned from the class. Dear learners, hurry up. Please note the
homework. Okay, no more today. Thank you. Thanks for everybody. Continue to faces narration next. Allah Hafiz. May Allah bless you all.